নমস্কার। গল্পের কোলাহলের 53 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। গল্পের কোলাহল কোনোদিনও বলে না যে আমাদের ঘটনাগুলি সত্যি বলে মানতেই হবে, কারণ আমাদের টিম সেটার সত্যতা যাচাই করে না। আমাদের কাছে যারা ঘটনা পাঠায় সেটা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। তোমরা শ্রোতারা কিভাবে সেটা গ্রহণ করবে সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়। আমাদের গল্পের কোলাহলের কাজ হলো তোমাদের কাছে শুধু এই ঘটনাগুলো পৌঁছানো। তোমরাও পাঠাতে পারো নিজের জীবনের ঘটনা বা নিজের লেখা গল্প আমাদের মেল আইডি golperkolahol@gmail.com আর অবশ্যই একটু লাইক করে দিও। তোমাদের একটা ছোট্ট লাইক আমাদের চ্যানেলে আরও নতুন ঘটনা আনতে অনেক সাহায্য করবে। আজকে রয়েছে তোমাদের সকলের জন্য দুটি সত্যি ঘটনা। তোমরা শুনে বলো কমেন্টে কেমন লাগলো ঘটনাগুলি। আজকের প্রথম ঘটনা পাঠিয়েছে সৌম্যদীপ, বারাসাত থেকে। যেরকমভাবে আমাদের মেলে ঘটনাটি এসেছে সেরকমটাই আমি পড়ে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের প্রথম ঘটনা। নমস্কার অয়নদা, আশা করি তুমি ভালো আছো, সুস্থ আছো। আমি যে ঘটনাটি নিচে লিখে পাঠাচ্ছি সেটা আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। যদি লেখায় কিছু ভুল থাকে তুমি ঠিক করে নিয়ে শুনিও। আমার বাবা কাজ করত ইন্ডিয়ান রেলওয়েতে। বাবার মুখে আমি অনেক রকমের অদ্ভুত অলৌকিক ঘটনা শুনে বড় হয়েছে। তার মধ্যে আজকে একটা আমি লিখে পাঠালাম। আমার বাবার তখন বয়স ছিল 23 কি 24। সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্ডিয়ান রেলওয়েতে চাকরিতে তখন সদ্য জয়েন করেছিল। তখন আমার বাবার বিয়ে হয়নি। বাবার কাজ ছিল লাইন ক্লিয়ারেন্স আর ট্র্যাক মেনটেন্যান্সের। শিয়ালদা স্টেশন থেকে বেশ কিছু কিলোমিটার দূরে বাবার ডিউটি পড়েছিল। জায়গার নামটি আমি গোপন রাখছি। যে স্টেশনে বাবার কাজ ছিল তার থেকে কিছুটা দূরেই বাবাকে থাকার জন্য মেস দেওয়া হয়েছিল রেলওয়ে থেকে। সেদিন বাবার নাইট ডিউটি পড়েছিল। স্টেশনে যেতে হলে বাবাকে রেলের দুটো লাইন টপকে যেতে হয়। বর্তমানে সেখানে ওভারব্রিজ রয়েছে। তখন ঘড়িতে বেজেছিল ওই 9:30 নাগাদ। বাবার ডিউটি ছিল 10টা থেকে। বাবা মেস থেকে একটু হেঁটে বেরিয়ে এসে রেলের লাইনগুলো পার করে অপর দিকে যাচ্ছিল, স্টেশন অফিসের দিকে। কিছুটা দূরে বাবার চোখে পড়ে দুটো লম্বা মতো কিছু লাইনের ওপরে পড়ে রয়েছে। বাবা ভাবে হয়তো কেউ বাঁশ বা কিছু ফেলে রেখেছে লাইনের ওপর। এরকমটায় দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে, তাই বাবা এগিয়ে যায় ওই দিকে। আশেপাশে কোনোই সেরকম জনবসতি ছিল না। তাহলে এরকমটা কে করেছে? মনে মনে এইসব ভাবতে ভাবতে বাবা সামনে যায়। গিয়ে দেখে সেটা দুটো বাঁশ নয়, দুটো কাটা পা পড়ে রয়েছে লাইনের ওপরে। ভারী চিন্তায় পড়ে যায় বাবা। এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো রিপোর্ট বাবার কাছে এসে পৌঁছায়নি। পা দুটো এরকম কেটে পড়ে রয়েছে, সেটাও তোলার কেউ ব্যবস্থা করেনি। ভারী রাগ হয় বাবার মনে মনে এরকমটা দেখে, আর ভাবে শরীরের বাকি অংশটা হয়তো কিছুটা দূরে পড়ে রয়েছে। ভয় তখনও পায় না বাবা, কারণ এরকম ব্যাপার ট্রেন লাইনে অনেকই হয়ে থাকতো তখন। ওই কাটা পা দুটো সরাবার ব্যবস্থা করতে হবে ভেবে লাইনটা ক্রস করে এগোতে থাকে স্টেশন অফিসের দিকে। তবে একটা জিনিস দেখে বাবার ভয় লাগে। বাবা যখন লাইনটা টপকাচ্ছিল আর চোখে একবার পা দুটোর দিকে তাকায়, দেখে পা দুটো যেন নড়ে উঠল হালকা। থমকে দাঁড়িয়ে যায় বাবা। পা দুটোর দিকে ভালোভাবে তাকায়, আবার কিছুই হয় না, আর ভাবে হয়তো ভুল দেখেছে। কিন্তু সঙ্গে সঙ্গে পা দুটো আবার হালকা
কেঁপে ওঠে, যেন জীবন সেই পা দুটো থেকে বেরোতে পারেনি। সেই দেখেই পরিত্রাণের লাইনের উপর দিয়ে ছুটতে শুরু করে বাবা। অনেকবার আছাড় খেয়ে পড়ে যায় লাইনের খোয়াগুলোর ওপরে, আবার উঠে ছোটে। গা হাত পায়ের অনেক জায়গা ছড়ে যায়, কিন্তু সেই দিকে বাবার হুঁশ থাকে না। কানে আসে বাবার যেন ওই লাইনের উপর দিয়ে কেউ ছুটছে বাবার পেছনেই, আর তার গতি বাবার থেকে বেশি। সেই আওয়াজ ক্রমশ কাছে আসতে থাকে বাবার। ঘুরে দেখার সাহস বা শক্তি দুটোই ছিল না তখন। স্টেশনের কিছুটা কাছাকাছি আসতে একটা বড় আছাড় খেয়ে বাবা পড়ে যায় লাইনের ধারে। অজ্ঞান হওয়ার কিছুটা আগে বাবা কোনো রকমে একবার পেছনে ঘুরে দেখতে পায় লাইনের ওপর কিছুটা দূরে অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে দুটো কাটা পা। কিছু ঘন্টা পরে ডিউটি যেহেতু জয়েন করেনি বাবা, স্টেশন অফিস থেকে রেলের মেসে খবর পাঠায়। সেখানে জানায় যে বাবা বেরিয়ে গেছিল স্টেশনের উদ্দেশ্যেই। তখন স্টেশন অফিস থেকে বাবাকে খুঁজতে বেরিয়েছিল সবাই। কিছুটা দূরে বাবাকে খুঁজে পায় তারা অচৈতন্য অবস্থায়। তুলে নিয়ে যায় সবাই মিলে অফিসের মধ্যে। গা হাত পায়ে অত ছড়ে যাওয়ার দাগ দেখে সবাই ভেবেছিল হয়তো কোনো চোর বা ডাকাতের কবলে পড়েছিল বাবা। ভোরবেলার দিকে জ্ঞান ফিরে বাবার। রেলওয়ের ডাক্তারও ততক্ষণে এসে গিয়েছিল। বাবা তখন বলে সবাইকে কাল রাতে কি কি ঘটেছিল বাবার সাথে ওই লাইনে। সব শুনে বাকি কর্মচারীরা বলেছিল বাবার গিয়ে সামনে থেকে ওরকম দেখা উচিত হয়নি, পাটাকে চুপচাপ চলে আসা উচিত ছিল। ওই রেল লাইনে নাকি অনেক মানুষ কাটা পড়েছিল একটা সময়। ব্রিটিশ আমলে নাকি আবার অনেক মানুষকে মেরে ওই রেল লাইনে ফেলে দেওয়া হতো। অশুভ শক্তির আড্ডা বসে রাতের বেলায় ওই রেল লাইনগুলোতে। বাবাকে আরো বলেছিল পরবর্তীকালে যদি এরকম কিছু বাবা অলৌকিক দেখতে পায় ওই লাইনে, তাহলে সেদিকে না দেখে সোজা অফিসে চলে যেতে, না হলে মেসে ফিরে যেতে। ওই ঘটনাটির পর বাবা ওই রেল লাইন ক্রস করে আর যেত না স্টেশনের অফিসে। একটু ঘুরে রাস্তা দিয়েই যেত। তবে একটা জিনিস দাদা, আমার বাবার এখন বয়স 64 বছর। মাঝে মাঝে রাতের বেলায় বাবা ঘুমের মধ্যে চেঁচিয়ে ওঠে, যেন খুব ভয় পায় ঘুমের মধ্যে কিছু দেখে। একটু ঠেললে আবার চুপ করে যায়। আমার মা আর আমি অনেক জিজ্ঞাসা করেছি বাবাকে। বাবা উত্তরে বলে বাবার ঘুমের মধ্যে কিছুই মনে থাকে না। সৌম্যদীপ, তোমার বাবার অনেক সাহস আছে। আমার সামনে ওরকম দেখলে ছুটে পালানো তো দূরে থাক, ওখানেই অজ্ঞান হয়ে যাব। আর তোমার বাবার ঘুমের মধ্যে চেঁচানোর ব্যাপারটা নিয়ে তোমার সাথে ফোনেও কথা হয়েছে। আবারও বলছি, কোনো ভালো ডাক্তার দেখাও। কোনো বাজে ইনসিডেন্ট বা ট্রমার জন্য তোমার বাবার ওরকম হয় ঘুমের মধ্যে। আর অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে নিজের জীবনের ঘটনা পাঠানোর জন্য সৌম্যদীপ। চলি আজকের দ্বিতীয় ঘটনায়, যেটা পাঠিয়েছে সৌমিলি আরামবাগ থেকে আমাদের মেলে। যেরকমটা সৌমিলি লিখে পাঠিয়েছে সেরকমটাই শোনাচ্ছি। নমস্কার অয়ন, আমি সৌমিলি। এই ঘটনাটি পাঠাচ্ছি আরামবাগ থেকে। আমার জীবনের অনেকগুলি ভয়াবহ ঘটনার মধ্যে হলো এটা একটি। আমার তখন বয়স ছিল 16 বছর। গরমের ছুটিতে আমার মা আমাকে নিয়ে গেছিল দাদুর বাড়ি কতুলপুরে। আমার যেহেতু মামা নেই, তাই আমি ছোট থেকে দাদুর বাড়ি বলি। সেখানে আমার বেশ কিছু বান্ধবীও ছিল, তাই
দাদুর বাড়ি যাওয়ার কথা উঠলে আমি কোনোদিনও না বলতাম না। দাদুর বাড়ি থেকে একটু এগোলেই একটা ছোট মাঠ পড়ত, তার পেছনে ছিল একটি বাঁশবন। সবাই বারণ করত আমাদের দুপুরের পরে ওই বাঁশবনের কাছে না যেতে। একদিন দুপুরের দিকে আমি আর দুজন বান্ধবী মিলে ওই ছোট মাঠের কাছে একটু খেলতে যাই। সেখানে গিয়ে দেখি অনেক ছেলেমেয়েরা মাঠে খেলছে, ফাঁকা জায়গা নেই একদমই। তাই আমরা ওই বাঁশবনের সামনের ফাঁকা মতো একটু জায়গা ছিল, সেখানেই খেলতে যাই। বেশ কিছুক্ষণ বাদে খেলতে খেলতে হাঁপিয়ে গিয়েছিলাম, তাই ওখানেই বাঁশ গাছের ছাওয়াতে একটু বসেছিলাম আমরা তিনজনে। হঠাৎ একটা ধূপ করে আওয়াজ আসে একদম আমাদের পেছনের বাঁশবনের ভেতর থেকে। গাছ থেকে কিছু পড়লে যেরকমটা ঠিক আওয়াজ হয়। পেছনে তাকিয়ে আমরা তিনজনে দেখি একটি বড় তাল পড়ে রয়েছে বাঁশবনের কিছুটা ভেতরে। সেটা দেখে একজন বান্ধবী বলে, ওটা তাল নয়। বাঁশবনের ভেতরে তাল পড়বে কি করে ওরকম? এখান থেকে চ তাড়াতাড়ি। আমার মনে ভূত প্রেতের ভয় ছিল না এমনটা একদমই নয়। রাত হলে হয়তো ভয় পেতাম আমি, তবে ভর দুপুর বেলায় এসব কথায় আমার ভয় লাগে না। আমি ওদেরকে বলি, চ আমার সাথে, তালটা তুলে আনি। ওরা দুজনেই রাজি হয় না ওই বনের ভেতরে ঢুকতে। আমি একাই ঢুকি ওই বনে তালটা কুড়োতে। বনের ভেতরে পাটা দিতেই একটা অদ্ভুত জিনিস হয় আমার সাথে। মনে হয় যেন কোনো বন্ধ ঘরের ভেতরে আমি ঢুকেছি। বাইরের সকল কোলাহল যেন কোথায় নিমেষেই উধাও হয়ে যায়। পেছনে ঘুরে আমার বান্ধবীদের দেখি আমার দিকে ভয় ভয় তাকিয়ে আছে। আমার ওদের দেখে হাসি পায়। তারপর আমি যাই ওই বড় তালটার দিকে। আমার তখন একবারও মনে হয় না বান্ধবীদের কথাগুলো শোনার পরেও যে বাঁশবনে তাল পড়বে কি করে। তালটার সামনে গিয়ে আমি একটু হতাশ হই, কারণ দেখি তালটা পচা। তালের যে দিকটা আমার দিকে ছিল সেটা দেখে বোঝা সম্ভব নয়, কারণ সেদিকটা পরিষ্কার ছিল। তালের ওপরটা আর পেছন দিকটায় বড় বড় কেমন চাকা চাকা গর্ত। আমি হাতে নিয়ে তুলতে যাই তালটা। একবার ভাবি হাত দেওয়াটা ঠিক হবে, তাও হাতে নিয়ে তুলি। এতটাই পচে নরম হয়ে গিয়েছিল যে সেটা একটু তুলতেই থপাস করে গলে গলে ভেতরে সব শ্বাস পড়ে যায়। আমি ওখানেই তালটা ফেলে বেরিয়ে আসি বাঁশবন থেকে। আমার বান্ধবীরা অনেক রেগে যায় আমার ওপর, বলে বাড়িতে ফিরে আমার নামে নালিশ করবে। আমি ওদের মানিয়ে নেওয়ায় সেরকমটা হয় না। বাড়িতে কাউকে কিছু বলিনি ওই বাঁশবনের তালের ব্যাপারে। আর আমি যে ঢুকেছিলাম বাঁশবনের ভেতরে সেটাও কাউকে বলি না। এর কিছুদিন বাদে আমার মায়ের দয়া হয়। এরকম অসময় গুটি বসন্ত হওয়ায় বাড়ির সকলেরই একটু চিন্তা হয়। আমার সারা শরীরে ভরে যায় গুটি বসন্ততে। অনেক বেশি হয় আমার মুখে আর হাতে। সবথেকে মারাত্মক পক্সটাই আমার হয়েছিল, যেটাকে বলে স্মল পক্স। ঘরবন্দি হয়ে গেছিলাম বেশ কিছুদিন। ওই সময় প্রতিদিন রাতে ভালো করে ঘুম হতো না, খুব ব্যথা করত, চুলকোতো। তারই মধ্যে যদি একটু তন্দ্রা লাগতো তখনই চোখে একটা অদ্ভুত দৃশ্য ভেসে উঠত। সেই পচা তালটা আমি খাচ্ছি বাঁশবনের ভেতরে বসে। তবে তালের ভেতরটা লাল, যেন মাংস সেগুলো। আর যখন আমি বুঝতে পারতাম যে ওটা তাল নয়, মানুষের মাথা, আমার ঘুমটা ভেঙে যেত। এরকম করে বেশ কিছু সপ্তাহ কেটে যায়। স্মল পক্স সেরে যায় আমার। মা আর দিদা পুজো দিয়ে আসে মন্দিরে। তবে তারপর থেকে আমি আর রাত্রিরে ওই দৃশ্যটা দেখতে পাই না। পরে অবশ্য আমি মা আর দিদাকে ওই সব ঘটনা বলেছিলাম।
ওরা প্রথমে রাগারাগি করেছিল, তারপর বলেছিল মা শীতলার আশীর্বাদের জন্য আমার কোনো ক্ষতি হয়নি, না হলে ওই তাল যারা যারা দেখেছিল ওই বাঁশবনের ভেতরে তারা সবাই মারা গিয়েছিল। সেটার ব্যাখ্যা কেউই জানে না, তবে কোনো নির্দিষ্ট সময় ওই বাঁশবনের ভেতরে একটি করে তাল এখনো পড়ে। ভারী অদ্ভুত ঘটনা লাগলো আমার এটা। প্রশ্ন থেকে গেল অনেক কিছু। যাই হোক, যেমন একটা প্রশ্ন, ওই তালটা আসে কোথা থেকে ওই বাঁশবনের মধ্যে, এটা একটা প্রশ্ন রয়ে গেল। জানি না সেটার কোনো থিওরি থাকলে শ্রোতারা কমেন্টে বলো। আমি তো কিছু বুঝতে পারিনি যে ওটার কোনো থিওরি বা ব্যাখ্যা আমার মাথায় আসছে না, তোমরা জানাও। আর সৌমিলি, অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে ঘটনা পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি, আর কোন ঘটনাটি বেশি ভালো লাগলো, প্রথমেরটা নাকি দ্বিতীয়টা? ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।